রহস্যময় পারিবারিক গল্প। পেটে একটু ব্যথা হচ্ছিল কয়েকদিন যাবৎ। ছেলে বলল ডাক্তারের কাছে যেতে। গাইনি ডাক্তারের চেম্বারে গেলাম। রিসিপশনে নাম দিতে গিয়ে সে বলল, আমার ওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট দরকার। আমি তাকালাম তার দিকে। রিসিপশনিস্ট জিজ্ঞেস করল, কি সমস্যা? ছেলে বলল, সম্ভবত প্রেগন্যান্ট। চেক আপ করাতে চাই। কি? আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস? ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সে আমার কানের কাছে এসে বলল, মা, একটু অ্যাক্ট করো, পরে বুঝিয়ে বলব। ডাক্তারের রুমে গিয়ে ডাক্তার জিজ্ঞেস করল, আপনার সমস্যা কি? ছেলে বলল, ডাক্তার সাহেব, আমার ওয়াইফের পেটে ব্যথা হচ্ছে। আমরা ভাবছি সে প্রেগন্যান্ট। চেক আপ হওয়ার পর বাড়ি ফেরার পথে আমি রেগে গিয়ে বললাম, এসব কি করলি? সে আমাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, মা, আমি চাই এটা সত্যি হোক। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার সন্তানের মা হও। আমি কান্নায় ভেঙে পড়লাম। ছেলে, তুই কি বলছিস? সে আমার চোখের জল মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, আমি তোমাকে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে 3 মাস আগের কথা। সেদিন বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে খুব অদ্ভুত আচরণ করছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে চেনে না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? কেমন অদ্ভুত লাগছে তোকে দেখতে? সে বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। আমি ভাবলাম হয়তো পড়াশোনার চাপে মানসিক সমস্যা হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আমার বিছানার পাশে বসে আছে। আমি চমকে জিজ্ঞেস করলাম, এখানে কি করছিস? সে বলল, মা, আমার স্বপ্নে দেখলাম একটা মেয়ে। সেই মেয়েটাকে দেখতে হুবহু তোমার মতো। কিন্তু সে আমার মা নয়, সে আমার প্রেমিকা। আমি রেগে বললাম, এসব কি বাজে কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেদিন সন্ধ্যায় রাহুল আবার এসে বলল, মা, আমি ভুল করে বলেছিলাম। আসলে আমার মনে হচ্ছে তুমি আমার মা নও, তুমি আমার বান্ধবী। আমি তাকে চড় মারতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, প্লিজ মা, আমার কথা শোনো, আমি তোমার কাছে একটা গোপন কথা বলবো। সে আমাকে নিয়ে বেলকনিতে গেল। বলল, মা, তুমি জানো না, আমরা আসলে রক্তের সম্পর্কের ভাইবোন নই। তুমি আমার মা নও, তুমি আমার দত্তক মা। আমি হতবাক হয়ে গেলাম। বললাম, এসব কি বলছিস? তুই আমার নিজের পেটের ছেলে। রাহুল বলল, না মা, আমি জানি সত্যি। আমি আমার জন্ম সার্টিফিকেট দেখেছি, সেখানে লেখা আছে আমার আসল মার নাম অন্য কিছু, আর তোমার নামও অন্য কিছু। আমি বললাম, কোথায় পেলি সেই সার্টিফিকেট? সে বলল, বাবার আলমারি থেকে। সেই রাতে সাইফুল বাড়ি এলে আমি তাকে সব বললাম। সাইফুল প্রথমে অস্বীকার করল, কিন্তু যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করলা তখন সে স্বীকার করল। বলল, হ্যাঁ, রাহুল আমাদের দত্তক নেওয়া ছেলে। তুমি সন্তান নিতে পারছিলে না, তাই আমরা তাকে দত্তক নিয়েছিলাম। আমি রেগে গেলাম। বললাম, এত বড় কথা আমাকে বলনি কেন? সাইফুল বলল, তোমাকে বলার সাহস হয়নি, ভাবলাম তুমি কষ্ট পাবে। পরের দিন রাহুল আবার আমার কাছে এসে বলল, মা, এখন তো জানলে আমরা রক্তের সম্পর্কে নেই, তাহলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে পারি কি? আমি চমকে গেলাম। বললাম, তুই কি বলছিস? আমি তোর মা, হোক না দত্তক, কিন্তু মা তো। রাহুল বলল, কিন্তু আইনত আমরা স্বামী স্ত্রী হতে পারি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কান্না শুরু করে দিলাম। বললাম, এসব কি বাজে কথা বলছিস? আমি তোর মা, তুই আমার ছেলে। এর পরের দিন রাহুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। সেখানে গিয়ে সে যা বলল তাতে আমি লজ্জায় মরে যেতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার চেক আপ করার পর যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। ডাক্তার বলল, আপনি গর্ভবতী নন, তবে আপনার পেটের ব্যথার একটা অদ্ভুত কারণ আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণ? ডাক্তার বলল, আপনার পেটে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা দেখতে একটা ছোট বাক্সের মতো। আমি হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কিভাবে সেটা আমার পেটে গেল? ডাক্তার বলল, এটা অপারেশন করে বের করতে হবে। পরের দিন অপারেশন হল।
ডাক্তার আমার পেট থেকে একটা ছোট ধাতব বাক্স বের করল। সেই বাক্সের উপরে লেখা ছিল, রহস্যের সমাধান এখানে গি। রাহুল সেই বাক্স খুল। ভিতরে ছিল একটা চিঠি আর একটা ছোট ডিভাইস। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিমা, যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি একটা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। আমি তোমার আসল স্বামী। সাইফুল আমার ভাই। আমি একজন বিজ্ঞানী। আমি মেমরি ট্রান্সফার নিয়ে গবেষণা করি। তোমার আসল নাম রিমা নয়। তোমার আসল নাম শামিয়া। তুমি আমার স্ত্রী। রাহুল আমাদের আসল ছেলে। কিন্তু একটা দুর্ঘটনায় তোমার মেমরি চলে গিয়েছিল। আমি তোমাকে নতুন পরিচয় দিয়েছি। এখন এই ডিভাইস চালু করলে তোমার আসল মেমরি ফিরে আসবে গে। রাহুল আমার দিকে তাকাল। বলল, মা এখন কি করবে? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না গিউ। হঠাৎ করে ডিভাইসটা নিজে নিজেই চালু হয়ে গেল। আমার মাথায় হাজারো ছবি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার আসল জীবনের কথা। আমি দেখতে পেলাম যে আমি সত্যিই শামিয়া। রাহুল আমার আসল ছেলে। কিন্তু সে আমাকে মা বলে ডাকত না। সে আমাকে বউ বলে ডাকত। কারণ আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার স্বামী আহমেদ আলী একটা টাইম ট্রাভেল মেশিন বানিয়েছিল। সেই মেশিনে আমি আর রাহুল ভবিষ্যতে চলে গিয়েছিলাম। ভবিষ্যতে গিয়ে দেখি যে রাহুল আমার চেয়ে বয়সে বড় হয়ে গেছে। টাইম ট্রাভেলের কারণে আমার বয়স বাড়েনি, কিন্তু রাহুলের বয়স বেড়ে গেছে। ভবিষ্যতে রাহুল আমাকে বিয়ে করে। আমরা ভবিষ্যতে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করি। কিন্তু একদিন আবার অতীতে ফিরে আসার সময় মেশিনের সমস্যা হয়। আমার মেমরি চলে যায়। এখন যখন আমার মেমরি ফিরে এসেছে, আমি বুঝতে পারছি যে রাহুল আসলে আমার ভবিষ্যতের স্বামী। বর্তমানে সে আমার ছেলে, কিন্তু ভবিষ্যতে সে আমার স্বামী হবে। রাহুল আমার হাত ধরে বলল, শামিয়া, এখন তুমি সব মনে পড়েছে। আমরা ভবিষ্যতে ফিরে যাব। আমি বললাম, কিন্তু এখানে তানিয়া আছে। সে আমার মেয়ে। রাহুল বলল, তানিয়া আসলে আমাদের ভবিষ্যতের মেয়ে। টাইম ট্রাভেলের কারণে সে অতীতে চলে এসেছে গি। হঠাৎ তানিয়া আমাদের ঘরে এসে হাজির। সে বলল, মা, আমার সব মনে পড়েছে। আমরা কবে ভবিষ্যতে ফিরে যাব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোরও মনে পড়েছে? তানিয়া বলল, হ্যাঁ মা, আমরা ভবিষ্যতের মানুষ। 2085 সালের গু। এবার সাইফুল ঘরে এসে হাজির হল। সে বলল, শামিয়া, আমি তোমার স্বামীর ভাই নই। আমি তোমার স্বামী আহমেদ আলী। আমিও ছদ্মবেশেছিলাম গু। আমি মাথা চুলকে বললাম, তাহলে আসল ব্যাপারটা কি? সাইফুল বলল, আসল ব্যাপার হচ্ছে আমরা সবাই ভবিষ্যৎ থেকে এসেছি। কিন্তু টাইম ট্রাভেলের কারণে আমাদের সবার বয়স আর পরিচয় গুলিয়ে গেছে। তুমি আমার স্ত্রী, রাহুল আমাদের ছেলে, তানিয়া আমাদের মেয়ে। কিন্তু ভবিষ্যতে রাহুলের বয়স তোমার চেয়ে বেশি হয়ে গেছে বলে সে তোমাকে বিয়ে করেছে গিউ। আমি বললাম, এসব কেমন গোলমেলে ব্যাপার? সাইফুল বলল, এটাই টাইম ট্রাভেলের সমস্যা। সময় এক জায়গায় থেমে থাকে না আগে। হঠাৎ আমাদের ঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলোর মধ্য থেকে বের হয়ে এল একজন বৃদ্ধ লোক। সে বলল, আমি তোমাদের ভবিষ্যৎ থেকে এসেছি। 2120 সাল থেকে। তোমাদের টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট সফল হয়েছে গি। বৃদ্ধ লোকটি আরও বলল, কিন্তু একটা সমস্যা হয়েছে। তোমাদের এই টাইম ট্রাভেলের কারণে পুরো মহাবিশ্বের সময়ের ধারা এলোমেলো হয়ে গেছে। এখন তোমাদের আবার ভবিষ্যতে ফিরে গিয়ে সেই সময়ের যন্ত্রটা বন্ধ করতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে? বৃদ্ধ লোকটি একটা ছোট্ট যন্ত্র আমাদের দিল। বলল, এটা চালু করলেই তোমরা ভবিষ্যতে চলে যাবে গু। রাহুল সেই যন্ত্র নিয়ে বলল, চলো মা, আমরা ভবিষ্যতে যাই। আমি বললাম, কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব? রাহুল বলল, সেখানে গিয়ে আমরা একসাথে থাকব। তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী হব গু। হঠাৎ তানিয়া চিৎকার করে বলল, দাঁড়াও। আমার মনে পড়েছে আসল ব্যাপার। সবাই তানিয়ার দিকে তাকাল। তানিয়া বলল, আমরা কেউই ভবিষ্যতের মানুষ নই। আমরা সবাই একটা কম্পিউটার গেমের চরিত্র। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছিস? তানিয়া বলল, আমাদের এই পুরো জীবনটাই একটা ভার্চুয়াল রিয়েলিটি গেম। কেউ একজন আমাদের নিয়ে খেলছে গি। হঠাৎ চারিদিকে সব ঝাপসা হয়ে গেল। আমি দেখতে পেলাম যে আমরা সবাই একটা কম্পিউটার স্ক্রিনের ভেতরে আছি। স্ক্রিনের বাইরে একটা ছেলে বসে আছে। সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। ছেলেটি বলল, হা হা হা। তোমরা বুঝতে পারছো যে তোমরা আমার তৈরি করা একটা গেমের চরিত্র? আমি চিৎকার করে বললাম, এর মানে আমরা আসল নই? ছেলেটি বলল, না।
তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি তোমাদের প্রোগ্রাম করেছি কি? রাহুল রেগে বলল। তাহলে আমাদের এই অনুভূতিগুলো কি? ছেলেটি বলল, সেগুলোও প্রোগ্রাম করা। হঠাৎ সাইফুল বলল, দাঁড়াও, আমার মনে হচ্ছে এটাও সত্যি নয়। সবাই সাইফুলের দিকে তাকাল। সাইফুল বলল, আমার মনে হচ্ছে আমরা আসলে একটা স্বপ্নের ভেতরে আছি। আমি জিজ্ঞেস করলাম, কার স্বপ্ন? সাইফুল বলল, তোমার স্বপ্ন রিমা। তুমি ঘুমিয়ে আছো। আমরা সবাই তোমার স্বপ্নের চরিত্র। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। পাশে রাহুল বসে আছে। সে বলছে, মা উঠো, তুমি কয়েক ঘন্টা ধরে ঘুমাচ্ছ গো। আমি বললাম, রাহুল, তুই তো আমাকে বিয়ে করতে চাইছিলি। রাহুল হেসে বলল, মা, তুমি স্বপ্ন দেখছিলে। আমি তোমার ছেলে, তুমি আমার মা। আমি কখনো এমন কথা বলিনি গি। আমি উঠে বসলাম। দেখলাম সাইফুল আর তানিয়া ঘরে এসে হাজির। সাইফুল বলল, কি হয়েছে? খুব অদ্ভুত স্বপ্ন দেখছিলে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, খুবই অদ্ভুত স্বপ্ন। তানিয়া জিজ্ঞেস করল, কি স্বপ্ন দেখলে মা? আমি বললাম, সেই স্বপ্নে তুই বলছিলি যে আমরা সবাই ভবিষ্যতের মানুষ। তানিয়া হেসে বলল, তাই নাকি? আমি তো 14 বছরের একটা স্কুলের মেয়ে। সবাই মিলে হাসাহাসি করতে লাগল। কিন্তু আমার মনের একটা কোণে সন্দেহ রয়ে গেল। সত্যিই কি এটা স্বপ্ন ছিল? নাকি এখনও আমি স্বপ্ন দেখছি? হঠাৎ আমার পেটে আবার ব্যথা শুরু হল। আমি রাহুলকে বললাম, রে, আমার পেটে ব্যথা করছে। রাহুল বলল, চলো মা, ডাক্তারের কাছে যাই। আমি বললাম, না রে, আর ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করছে না। কিন্তু রাহুল জোর করে আমাকে নিয়ে গেল। ডাক্তারের চেম্বারে পৌঁছে দেখি সেই একই ডাক্তার বসে আছে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। ডাক্তার আমাদের দেখে হেসে বলল, আরে রিমা বেগম, আবার এসেছেন? আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন? ডাক্তার বলল, অবশ্যই। আপনি তো আমার নিয়মিত রোগী। আপনার পেটে সেই অদ্ভুত বাক্সটা আছে না? আমার মাথা ঘুরে গেল। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি বললাম, আমার মনে হচ্ছে আমি এখনও স্বপ্ন দেখছি। ডাক্তার বলল, স্বপ্নটপ্ন কিছু নয়। আপনার পেটে সত্যিই একটা বাক্স আছে। আজকেই অপারেশন করে বের করতে হবে গি। আমি হতবাক হয়ে বললাম, কিন্তু এটা তো আমার স্বপ্নের মতো। ডাক্তার বলল, আপনি হয়তো ভবিষ্যৎ দেখতে পান। অনেকেই পারে কি? অপারেশনের পর ডাক্তার আমার পেট থেকে সেই একই ধাতব বাক্স বের করল যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। রাহুল সেই বাক্স খুল। ভেতরে আবারও সেই একই চিঠি আর ডিভাইস। কিন্তু এবার চিঠিতে ভিন্ন কিছু লেখা ছিল। প্রিয় রিমা, তুমি যদি এই চিঠি পড়ছ তাহলে বুঝবে যে তুমি একটা অসীম লুপের ভেতরে আছো। তুমি বারবার একই স্বপ্ন দেখবে আর বারবার জেগে উঠবে। কিন্তু প্রতিবার জেগে উঠে দেখবে যে স্বপ্নটাই আসল। এই লুপ থেকে বের হওয়ার একটাই উপায়। তোমাকে স্বীকার করতে হবে যে রাহুল সত্যিই তোমাকে ভালোবাসে। আর তুমিও তাকে ভালোবাসো। আমি চিঠিটা পড়ে কাঁদতে শুরু করলাম। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা, কি লেখা আছে? আমি চিঠিটা রাহুলের হাতে দিলাম। রাহুল চিঠি পড়ার পর বলল, মা, আমি আসলেই তোমাকে ভালোবাসি। কিন্তু মায়ের মতো না, একজন নারী হিসেবে। আমি বললাম, কিন্তু এটা তো ভুল। রাহুল বলল, কেন ভুল? আমরা রক্তের সম্পর্কে নই। তুমি আমার দত্তক মা। আর তুমি এখনও অনেক সুন্দর। আমার বয়স 21, তোমার 40। এই বয়সের পার্থক্য কিছু নয় গে। আমি মাথা নেড়ে বললাম, না রে, এটা হতে পারে না। রাহুল বলল, কিন্তু চিঠিতে লেখা আছে এটাই একমাত্র উপায়। হঠাৎ ডিভাইসটা আবার চালু হয়ে গেল। এবার আমার মাথায় ভিন্ন কিছু ভেসে উঠল। আমি দেখলাম যে আমি আর রাহুল আসলে দুইজন অভিনেতা। আমরা একটা ছবির শুটিং করছি। সেই ছবিতে আমি রাহুলের মা সেজেছি, কিন্তু আসল জীবনে আমরা প্রেমিক প্রেমিকা। আমাদের এই রোল প্লে করতে করতে আমি ভুলে গিয়েছি যে আমি আসলে কে। এই ভীষণের পর আমার সব মনে পড়ে গেল। আমি আসলে রিমা খান নামের একজন অভিনেত্রী। রাহুল আমার প্রেমিক, তার আসল নাম আরিফ। আমরা খিমা ও ছেলের অদ্ভুত প্রেম নামের একটা সিনেমায় অভিনয় করছি। কিন্তু অভিনয় করতে করতে আমি সত্যিই ভুলে গেছি যে আমি অভিনয় করছি। আমি সত্যিই ভেবেছি যে আমি রাহুলের মা। রাহুল মানে আরিফ আমার দিকে তাকিয়ে বলল, রিমা, তোমার কি সব মনে পড়েছে? আমি বললাম, হ্যাঁ, আমার সব মনে পড়েছে। আমরা তো অভিনেতা। আরিফ বলল, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
শুধু অভিনয়ে নয়, আসল জীবনেও আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি গু। আমরা দুজনে কোলাকুলি করলাম। কিন্তু হঠাৎ আবার সব ঝাপসা হয়ে গেল। আমি দেখলাম আমি আবার সেই পুরনো ঘরে। আবার সেই পুরনো পরিচয়ে। এবার তানিয়া ঘরে এসে বলল, মা, তুমি আবার স্বপ্ন দেখছিলে? আমি বললাম, আমি জানি না আমি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি। সাইফুল এসে বলল, রিমা, তুমি গত 1 মাস ধরে এমনই করছ। কখনো বলো তুমি অভিনেত্রী, কখনো বলো তুমি ভবিষ্যতের মানুষ, কখনো বলো তুমি কম্পিউটার গেমের চরিত্র। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আসল সত্যি কি? সাইফুল বলল, আসল সত্যি হচ্ছে তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ। তুমি বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছ না গি। রাহুল এসে বলল, মা, আমি আসলেই তোমার ছেলে। আমি কখনো তোমাকে বিয়ে করার কথা বলিনি। এগুলো সব তোমার কল্পনা গি। আমি বললাম, কিন্তু ডাক্তারের চেম্বারে গি। রাহুল বলল, আমরা কখনো ডাক্তারের চেম্বারে যাইনি। তুমি শুধু কল্পনা করেছ গু। আমি আয়নার দিকে তাকালাম। দেখলাম আমার চুল এলোমেলো, চোখে কালি, শরীরে ময়লা কাপড়। আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক দিন ধরে নিজের যত্ন নিইনি। সাইফুল বলল, রিমা, তুমি একজন মনোচিকিৎসকের কাছে যাবে। আমি বললাম, আমার মনোচিকিৎসকের দরকার নেই। আমি ঠিক আছি। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল যে আমার পেটে আবার ব্যথা করছে। আমি সাইফুলকে বললাম, আমার পেটে ব্যথা করছে। সাইফুল বলল, তোমার পেটে কোনো সমস্যা নেই। এটাও তোমার কল্পনা গি। আমি জোর দিয়ে বললাম, না, সত্যিই ব্যথা করছে। রাহুল বলল, ঠিক আছে মা, চলো ডাক্তারের কাছে যাই। এবার আমরা সত্যিই ডাক্তারের কাছে গেলাম। কিন্তু সেই ডাক্তার ভিন্ন একজন। তিনি আমাকে পরীক্ষা করে বলল, আপনার পেটে কোনো সমস্যা নেই, তবে আপনার মানসিক চিকিৎসা দরকার। ডাক্তার একটা ইনজেকশন দিল। ইনজেকশনের পর আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। নার্স বলল, আপনি জেগে উঠেছেন? কেমন লাগছে? আমি বললাম, আমি কোথায়? নার্স বলল, আপনি মানসিক হাসপাতালে আছেন। আপনার পরিবার আপনাকে এখানে ভর্তি করেছে গি। আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, কতদিন ধরে আমি এখানে আছি? নার্স বলল, 3 মাস। আমি বললাম, কিন্তু আমার তো মনে আছে আমি গতকাল এখানে এসেছি। নার্স বলল, আপনার স্মৃতিশক্তির সমস্যা হয়েছে। আপনি অনেক কিছুই ভুলে যান। সেই সময় সাইফুল, রাহুল আর তানিয়া দেখতে এল। সাইফুল বলল, রিমা, তুমি কেমন আছো? আমি বললাম, আমি ঠিক আছি। কিন্তু তোমরা আমাকে এখানে কেন এনেছ? রাহুল বলল, মা, তুমি বাড়িতে অদ্ভুত আচরণ করছিলে। তুমি বারবার বলছিলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কখনো এমন কিছু বলিনি গি। আমি বললাম, কিন্তু আমার তো মনে আছে তুই বলেছিলি। তানিয়া বলল, মা, সেগুলো তোমার কল্পনা ছিল। ডাক্তার ঘরে এসে বলল, রিমা বেগম, আপনার স্কিজোফ্রেনিয়া হয়েছে। এই রোগের কারণে আপনি বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছেন না গি। আমি জিজ্ঞেস করলাম, এই রোগ ভালো হবে? ডাক্তার বলল, ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে। এরপর আমি নিয়মিত ওষুধ খেতে শুরু করলাম। ধীরে ধীরে আমার মাথা পরিষ্কার হতে লাগল। আমি বুঝতে পারলাম যে আমি যা যা দেখেছিলাম সেগুলো সব আমার কল্পনা ছিল। রাহুল সত্যিই আমার ছেলে। সে কখনো আমাকে বিয়ে করার কথা বলেনি। আমি যে ভেবেছিলাম আমরা ভবিষ্যতের মানুষ, বা অভিনেতা, বা কম্পিউটার গেমের চরিত্র, এসব কিছুই আমার অসুস্থ মনের কল্পনা ছিল। 6 মাস পর আমি হাসপাতাল থেকে ছাড়া পেলাম। বাড়ি ফিরে এসে আমি স্বাভাবিক জীবনযাত্রা শুরু করলাম। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে যে, যদি আমার সেই কল্পনাগুলো সত্যি হতো, যদি সত্যিই রাহুল আমাকে ভালোবাসত, যদি আমরা সত্যিই ভবিষ্যতের মানুষ হতাম, যদি এইসব কিছুই একটা স্বপ্ন হতো। কিন্তু এখন আমি জানি যে এগুলো সব আমার অসুস্থ মনের খেয়াল। আমি এখন সুস্থ। আমার পরিবার আমার পাশে আছে। আমি খুশি। তবু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে আমি সেই সব অদ্ভুত স্বপ্ন দেখি। দেখি যে রাহুল আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। দেখি যে আমরা ভবিষ্যতে চলে যাচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি বুঝতে পারি যে সেগুলো শুধু স্বপ্ন। আমার আসল জীবন হচ্ছে এইখানে, এই বর্তমানে, আমার পরিবারের সাথে। আর এভাবেই আমার অদ্ভুত রহস্যময় গল্পের সমাপ্তি হল। একটা অসুস্থ মনের কল্পনা থেকে শুরু হয়ে সেই কল্পনার চিকিৎসার মধ্য দিয়ে শেষ হল। কিন্তু কে জানে, হয়তো এই যে আমি এখন মনে করছি সব কিছু আমার কল্পনা ছিল, সেটাও একটা কল্পনা।
হয়তো আমি এখনও সেই অসীম লুপের মধ্যে আছি। হয়তো আমি এখনও স্বপ্ন দেখছি। কিন্তু যাই হোক, আমি এখন শান্তিতে আছি। আমার পরিবার আমাকে ভালোবাসে। আর এটাই যথেষ্ট। গল্পের শেষ। এই ছিল আমার অদ্ভুত রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।